করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই কার্যক্রমের সাথে আমি সংযুক্ত হতে পেরে আমি নিজে অত্যন্ত আনন্দিত বোধ করছি। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি কার্যক্রম গ্রহণ করার জন্য এবং আমাকে রিসোর্স পার্সন হিসেবে এখানে মনোনীত করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টা পড়তে যাচ্ছি এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের কোর্স কোড 24-3009। কোর্সের নাম উদ্ভিদ প্রজনন। আমার আজকের লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম উদ্ভিদ প্রজনন বিদ্যার মৌলিক ধারণা। আর তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আমরা এই বিষয়টা পড়তে যাওয়ার শুরুতেই আমরা পড়ব উদ্ভিদ প্রজনন কাকে বলে। উদ্ভিদ প্রজনন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা, যার মাধ্যমে ফসলের জেনোটাইপে পরিবর্তন এবং উন্নয়ন সাধনের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জাত সৃষ্টি করা যায়। এখন উদ্ভিদ হচ্ছে জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং জীবজগতের অস্তিত্ব নির্ভর করে উদ্ভিদের উপর, কারণ এরা প্রাথমিক খাদ্য উৎপাদক। তোমরা নিশ্চয়ই জানো প্রাথমিক খাদ্য উৎপাদক বলতে কাকে বোঝায়। এখানে যে ফুড চেইন আছে পুরো পৃথিবীতে, এই ফুড চেইনের প্রাথমিক খাদ্য উৎপাদক হচ্ছে উদ্ভিদ। এরপরে হচ্ছে খাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। তোমরা এগুলো নিশ্চয়ই অন্য ক্লাসে পড়েছো। তো প্রাথমিক খাদ্য উৎপাদক হচ্ছে উদ্ভিদ। জীবজগতের প্রতিটি জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। মানুষের 5টি মৌলিক চাহিদা পূরণ করার জন্য মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। মানুষ সারা জীবনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করে তার 85% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে পায়। হ্যাঁ, এখানে একটা চার্টে দেখানো হয়েছে এই 85% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদ থেকে গ্রহণ করে। এবারে আমরা দেখি এই যে উদ্ভিদ প্রজনন বিদ্যা আমরা যে পড়বো এটার ইতিহাসটা কি। তোমরা দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা হচ্ছে একটা মিশরীয় সভ্যতার, প্রাচীন মিশরীয় সভ্যতার একটা প্রস্তর চিত্র এবং এখানে দেখা যাচ্ছে দুজন, একজন পুরুষ এবং একজন মহিলা, তারা জমি চাষ করছে। নিচে গাছ দেখা যাচ্ছে, এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে এবং সেই সময়কার মানুষরা কিন্তু গাছের সংকরায়ন করতো যাতে গাছের ফলন ভালো হয়। এই ছবিটা থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে প্রাচীন মিশরীয় সভ্যতায় এই কৃষিকাজে প্রচলন ছিল। পৃথিবীর প্রাচীনতম প্রযুক্তি হলো কৃষি। সেই সুপ্রাচীন কাল থেকে মানুষ ফসলের বীজ নির্বাচন এবং প্রজননের মাধ্যমে কৃষির উদ্ভাবন করে। প্রাচীন কৃষক তার চারপাশের উদ্ভিদ সমষ্টি থেকে তার প্রয়োজনীয় এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ নির্বাচন করেন এবং তার চাষাবাদের পদ্ধতি উদ্ভাবন করেন। সময়ের সাথে সাথে উন্নততর চাষাবাদ পদ্ধতি প্রয়োগের চিন্তাভাবনা থেকে তারা পানি সেচ, সার প্রয়োগ, রোগ দমন এবং আগাছা নির্মূল পদ্ধতিও উদ্ভাবন করেন। তাহলে এই যে সিলেকশন, আমরা যেটা জানি যে কোন একটা উদ্ভিদ চাষ করার আগে প্রথমে আমাকে কিন্তু জানতে হবে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কার মধ্যে আছে। যেমন তুমি যখন কোন একটা ফল খাও, মিষ্টি কোনো আম খাও, তুমি মনে করো কি এই আমের বীজটা আমি রেখে দেবো, এই আম থেকে আমি একটা গাছ লাগাবো, সেই গাছের ফলগুলো মিষ্টি হবে। তো এটা হচ্ছে সিলেকশন। সেই প্রাচীন কাল থেকে কিন্তু মানুষ এই সিলেকশন পদ্ধতি আবিষ্কার করে। আর তার চারপাশে যে পরিমাণ উদ্ভিদ আছে সে দেখে যে কিছু কিছু উদ্ভিদ তার জন্য অনেক আকাঙ্ক্ষিত কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে, অনেকগুলো উদ্ভিদ আছে বিষাক্ত। এই যে আইডেন্টিফাই করা, এটা সেই প্রাচীন কালেই মানুষ শিখে নেয়। এখন আমরা যাকে দেখছি ওনার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তোমরা ওনার নাম নিশ্চয়ই জানো। উনি প্রথম জিন তত্ত্ব সম্পর্কে উপস্থাপন করেন এবং তিনি মেন্ডেলিয়ান সূত্র, কিভাবে জিনগুলো এক বংশধর থেকে আরেক বংশধরে কিভাবে বাহিত হয়, কিভাবে সঞ্চারিত হয়, তিনি
এই তত্ত্বটি দেন। এবং আমরা যে উদ্ভিদ প্রজনন করছি, আধুনিক যে উদ্ভিদ প্রজনন বিদ্যা, তার মূল ভিত্তি কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলই স্থাপন করেছেন। যদিও এর আগেই আমরা তার কিছু নমুনা পাই, যেমন 1717 সালে থমাস ফেয়ারচাইল্ড উনি ডায়ান্থাস উদ্ভিদের প্রথম সংকরায়ন করেন এবং সেখান থেকে তিনি সংকর বীজ উৎপাদন করেন এবং সেখান থেকে নতুন প্রজাতি ডায়ান্থাস উদ্ভাবন করেন। 1761 সালে ফসলের ক্রসিং এর গুরুত্ব ব্যাখ্যা করেন, কিন্তু তারা কিন্তু জানতেন না যে এই ক্রসিংটা করলে ওনারা দেখছেন যে ফসলের গুণগত মান বৃদ্ধি পায়, কিন্তু ক্রসিং করলে যে জিন বাহিত হয় বা জিনের মধ্যে যে পরিবর্তন হয় সেই ব্যাপারটা কিন্তু প্রথম সামনে নিয়ে আসেন গ্রেগর জোহান মেন্ডেল। এবারে আমরা দেখব উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যা কেন অ্যাপ্লাই করব? প্রথমত হচ্ছে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন। উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন কেন করব? যাতে উদ্ভিদের ফলন ভালো হয়। আমরা জানি মানুষ জনসংখ্যা পৃথিবীতে দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা যে অনুপাতে বাড়ছে সেই অনুপাতে কিন্তু আমাদের কৃষি জমি বাড়ছে না। তাহলে কৃষি জমি বাড়ানোর যেহেতু আমাদের কোনো উপায় নাই, তাহলে আমাদের যে জমিটা আছে সেই জমিতে আমরা যদি উদ্ভিদের ফলন বাড়াতে পারি তাহলে মানুষের এই চাহিদা পূরণ করা সম্ভব হবে। সে কারণে ফলন বাড়াতে হলে আমাকে এই উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে হবে। আর উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে কিন্তু আমি এই উচ্চ ফলনশীল জাত বা বর্তমানে আমরা যাদেরকে উফশি হিসাবে যাদেরকে আমরা চিনি, এই ধরনের জাত উদ্ভাবন আমরা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে উন্নত গুণাগুণ। উন্নত গুণাগুণ পাওয়ার জন্য আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যা অ্যাপ্লাই করি। এখন উন্নত গুণাগুণ বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ফসলের জন্য তার উন্নত গুণাগুণ বলতে বিভিন্ন বৈশিষ্ট্যকে বোঝায়। যেমন আমরা যদি মনে করি কোন একটা শস্য জাতীয় উদ্ভিদের উন্নত গুণাগুণ কি হওয়া উচিত, এটা হতে পারে তার পরিপক্কতা, তার পরিপক্ক হওয়ার আগে বীজ ঝরে না পড়া, বা তার খোসা ছাড়ানোর পদ্ধতি, বা তার রন্ধনের তার যে পুষ্টিগুণ, এটা আমরা এসব আমরা তার উন্নত গুণাগুণ হিসেবে দেখতে পারি। আবার যদি কোনো তন্তু জাতীয় কোনো উদ্ভিদ হয়, যেমন যদি তুলা হয়, হ্যাঁ, বা পাট হয়, সেক্ষেত্রে তার গুণ হবে কি, তার তন্তুর মানটা কেমন, তার তন্তু যথেষ্ট লম্বা কিনা। আমরা যদি কোনো তৈল বীজ জাতীয় উদ্ভিদের তৈল জাতীয় উদ্ভিদের যদি আমরা উন্নত গুণাগুণ আমরা যদি দেখি, তাহলে আমরা সেখানে আমরা বিবেচনা করব ওই তৈলের মান কেমন, বা বীজ হতে তৈল প্রাপ্তির পরিমাণটা কি ধরনের হয়। মানে এভাবে বিভিন্ন ভাবে আমরা উদ্ভিদের উন্নত গুণাগুণ গুলো আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা আনতে পারি। 3, রোগ এবং কীট প্রতিরোধিতা। এখন আমরা উচ্চ ফলন আমরা পেতে পারি, আমরা উন্নত গুণাগুণও পেতে পারি কোনো উদ্ভিদে, কিন্তু তাকে যদি রোগ এবং বিভিন্ন কীটপতঙ্গ যদি আক্রমণ করে, তাহলে তা সেই উদ্ভিদের ফলন কিন্তু আমরা ভালোভাবে পাবো না। সে কারণে রোগ এবং কীট প্রতিরোধী জাত উদ্ভাবন, এটাও কিন্তু উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা পেয়ে থাকি। 4, পরিপক্কতা কালের পরিবর্তন। যদি এমন হয় যে কোনো একটা জমিতে যে উদ্ভিদ লাগানো হলো তাদের পরিপক্কতা কাল সমান নয়, এক একটা সময়ে এক একটা উদ্ভিদ পরিপক্ক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই উদ্ভিদের ফসল সংগ্রহ করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। আবার অনেক সময় এমন হতে পারে যে পরিপক্কতা কাল যদি আমি এগিয়ে নিয়ে আসতে পারি, কোনো একটা উদ্ভিদের ফলন পাওয়ার সময় যেটা তার 1 থেকে 2 মাস আগে যদি আমি তার ফলনটা আমি যদি পেতে পারি, তাহলে সেটা আমার জন্য অর্থনৈতিকভাবে আমার জন্য লাভবান হতে পারে। দ্বিতীয়ত আমি যদি আগেই যদি ফলনটা পেতে পারি, তাহলে পরেই আমি শস্যাবর্তনের মাধ্যমে এখানে আমি আরেক জাতীয় উদ্ভিদ আমি লাগাতে পারি। তাহলে পরিপক্কতা কালের পরিবর্তন, এটাও কিন্তু আমার জন্য একটা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। 5 হচ্ছে কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য। কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে তার ফলন, তার তাতে কীটনাশক অ্যাপ্লাই বা সার প্রয়োগ বা সেচ প্রয়োগ, এই ধরনের ব্যাপারগুলো কিভাবে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি। আলোক অসংবেদনশীলতা। কোনো ঘাস জাতীয় উদ্ভিদ আছে যারা আলো বা তাপ পেলে এরা
নুয়ে পড়ে অথবা তাদের মধ্যে ফলন আসতে দেরি হয়। তো সেক্ষেত্রে আমি যদি তাদেরকে আলোক অসংবেদনশীল করতে পারি তাহলে কিন্তু তাদেরকে আমি যে কোনো জায়গাতেই আমি লাগাতে পারি এবং লাগিয়ে সেখান থেকে আমি ফলন পেতে পারি। 7, নেতিয়ে পড়া প্রতিরোধ ক্ষমতা। অনেক উদ্ভিদ আছে যেগুলো, যেমন ঘাস জাতীয় কিছু উদ্ভিদ আছে যারা ফলের ভারে অনেক সময় নেতিয়ে পড়ে। অনেকগুলো উদ্ভিদ আছে, হারবেসিয়াস উদ্ভিদ আছে যারা যখন ফল আসে ফলটা নেতিয়ে পড়ে। যদি নেতিয়ে পড়ে তাহলে গাছের অগ্রভাগটা যদি মাটির দিকে ঢলে পড়ে তাহলে কিন্তু তার ফল আমরা ঠিকভাবে পাবো না, তার ফলন হ্রাস পায়। তো আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে এমন জাতীয় উদ্ভিদ উৎপাদন করতে পেরেছি যে ক্ষেত্রে তার মূল শক্ত হয় এবং তার যে কাণ্ডটা কিন্তু স্থূল হয়। এই ক্ষেত্রে তার ওই নেতিয়ে পড়ার প্রবণতা আর থাকে না। 8, সুপ্তাবস্থার পরিবর্তন। তোমরা জানো বীজের একটা বিশেষ ধর্ম হচ্ছে তার ডরমেন্সি বা সুপ্তাবস্থা। এখন কোনো উদ্ভিদের ক্ষেত্রে সুপ্তাবস্থা আকাঙ্ক্ষিত। যেমন যদি কোনো বীজ আছে যারা বৃষ্টিপাত পেলে ওই বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। কোনো ডাল জাতীয় বা শস্য জাতীয় উদ্ভিদ আছে যেখানে আগাম বৃষ্টিপাত যদি হয় তাহলে সেই বীজগুলো গাছে থাকা অবস্থাতেই তার অঙ্কুরোদ্গম হয়ে যায়। তো এই ধরনের উদ্ভিদে আমি যদি সুপ্তাবস্থা বাড়িয়ে দিতে পারি, বীজের সুপ্তাবস্থা যদি বাড়িয়ে দিতে পারি তাহলে সেক্ষেত্রে তার কিন্তু অঙ্কুরোদ্গম হবে না। আবার কোনো উদ্ভিদে আমরা সুপ্তাবস্থার পরিবর্তন করে আমি আগাম তার অঙ্কুরোদ্গম ঘটাতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমি উদ্ভিদ প্রজনন বিদ্যারই আমি আশ্রয় নেব এবং এক্ষেত্রে নতুন জাতের যে উদ্ভিদ আমি উৎপাদন করতে সক্ষম হব তারা কিন্তু সুপ্তাবস্থার পরিবর্তিত, মানে আমি যেভাবে চাই ঠিক সেইভাবেই আমাকে ফলন দেবে। 9, অধিক অভিযোজন ক্ষমতা। এটা দেখা গেছে যে সমস্ত উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বেশি সে সমস্ত উদ্ভিদ যে কোনো জায়গাতেই তারা টিকে থাকতে পারে। যে কোনো ধরনের স্ট্রেসফুল অবস্থাতে তারা বেঁচে থাকতে পারে। তো এই ধরনের অভিযোজন ক্ষম জাত যদি আমি উদ্ভাবন করতে পারি সেক্ষেত্রে সেটা আমার জন্য অবশ্যই আকাঙ্ক্ষিত একটা বৈশিষ্ট্য। একই সময়ে পরিপক্কতা, এটা আমি আগেও বলেছি। একই সময়ে পরিপক্কতা অনেক ক্ষেত্রে যখন বিশাল কোনো জমি হয় তখন এটা একটা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। আবার উন্নত দেশগুলোতে কিন্তু আবার মেশিনের মাধ্যমে ফসল কালেক্ট করা হয়। সেক্ষেত্রে যদি সবগুলো উদ্ভিদে যদি একই সাথে ফসলে পরিপক্ক হয় তাহলে কিন্তু তার ফল সংগ্রহ করা বা তার ফলগুলোকে কালেক্ট করে নিয়ে আসা এটা সেক্ষেত্রে অনেক একটা আকাঙ্ক্ষিত একটা বৈশিষ্ট্য। 11, অনাকাঙ্ক্ষিত উপাদানের অপসারণ। অনাকাঙ্ক্ষিত উপাদান বলতে কোনো উদ্ভিদে কিছু বিষাক্ত দ্রব্য থাকে। যেমন তোমরা জানো খেসারিতে এক ধরনের উপাদান থাকে যেটার কারণে ল্যাথারিজম হয়। আবার সরিষার তেলে এক ধরনের উপাদান থাকে যে উপাদানটা আমাদের শরীরের জন্য বিষাক্ত। তো আমরা যদি প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে এমন ধরনের জাত উদ্ভাবন করতে পারি যে জাতের মধ্যে এই ধরনের বিষাক্ত পদার্থের পরিমাণ কম থাকবে সেক্ষেত্রে সেই ধরনের জাত অবশ্যই আমাদের জন্য আকাঙ্ক্ষিত। নতুন ঋতুর জন্য জাত সৃষ্টি। কোনো একটা উদ্ভিদ যে ঋতুতে জন্মায় আমি যদি তাকে পরিবর্তিত করে অন্য ঋতুর জন্য যদি তাকে আমি তৈরি করতে পারি তাহলে আমি এই উদ্ভিদটিকে আমি কিন্তু পরবর্তী ঋতুতেও পাবো। তো সেটা আমার জন্য অবশ্যই অর্থনৈতিকভাবে আমার লাভের কারণ হবে। 13, বীজ ঝরে পড়া স্বভাবের পরিবর্তন। অনেকগুলো উদ্ভিদ আছে যেমন মুগ ডাল। এক্ষেত্রে দেখা যায় কি এই ডাল গাছে সংযুক্ত অবস্থাতেই অনেক সময় বৃষ্টিপাতে বা পরিপক্ক হলে এটা ঝরে পড়ে যায়। তো আমি যদি প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে নতুন জাতের উদ্ভিদ উদ্ভাবন করতে পারি যে জাতে এই ধরনের বীজ ঝরে পড়ার প্রবণতা থাকবে না তবে সেক্ষেত্রে আমার এই উদ্ভিদটি একটি আকাঙ্ক্ষিত উদ্ভিদ এবং এটি এই নতুন জাতটি আমার বাণিজ্যিকভাবে আমার জন্য অত্যন্ত লাভবান হবে। 14 হচ্ছে পীড়ন। পীড়ন বলতে আমরা বুঝি যে কোনো ধরনের স্ট্রেস, আর্দ্রতা, লবণাক্ততা, শৈত্য, খরা, তুষারপাত, মৃত্তিকার অম্লীয় বা ক্ষারকীয় অবস্থা, এই সমস্ত বিরূপ পরিবেশটাকে আমরা বলি পীড়ন।
এবং এই ধরনের পীড়ন সহিষ্ণু জাত উদ্ভাবন, এটাও উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য বা উদ্দেশ্য। বিষাক্ত বস্তুর অপসারণ, এটা আমরা দেখেছি কোন উদ্ভিদ যদি বিষাক্ত হয় তার বিষাক্ততা পরিমাণ কমিয়ে বা একেবারে শূন্যের কোঠায় নিয়ে গিয়ে নতুন জাত উদ্ভাবন, এটা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা পেয়ে থাকি। অভিযোজন ক্ষমতা, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো উদ্ভিদ উৎপাদনের জন্য তার যে অভিযোজন ক্ষমতা, এটা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা পেয়ে থাকি। উন্নত গঠনগত অবস্থা, উন্নত গঠনগত অবস্থা বলতে তার শাখা প্রশাখার গঠন বা তার ফলন, তার ফুলের গঠন, এই সমস্ত আমরা যে কোনো ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবার আসো উদ্ভিদ প্রজননের ধারাবাহিক কর্মকাণ্ড কিভাবে করা হয়। উদ্ভিদ প্রজনন যে আমি করব, প্ল্যান্ট ব্রিডিং যে আমি করব, এটা কিভাবে করব। আমরা জানি উদ্ভিদের তো প্রাকৃতিক ভাবে প্রজনন হয়। আমরা জানি উদ্ভিদের সংকরায়ন হয়, বিভিন্ন ভাবে পরাগায়ন হয়, তারপর সংকরায়ন হয়, তারপর উদ্ভিদে বীজ হয়। কিন্তু উদ্ভিদ প্রজনন আমরা কখন করব? যখন আমরা কোনো একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য ওই নতুন জাতের মধ্যে আমরা সন্নিবেশ ঘটাতে চাইবো। তো এটা যখন আমি করাবো সেক্ষেত্রে আমাকে কিছু কর্মকাণ্ড ফলো করতে হবে। এক, কৌলিক পরিবৃত্তি সৃষ্টি বা জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি। 2, নির্বাচন। 3, মূল্যায়ন। 4, বীজ বর্ধন। 5, বিতরণ। তাহলে প্রথমত হচ্ছে জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি, তারপরে হচ্ছে নির্বাচন বা সিলেকশন, মূল্যায়ন, বীজ বর্ধন এবং বিতরণ। এই ধারাবাহিক কর্মকাণ্ডগুলোর ফলো করার পরেই কিন্তু একটা নতুন জাত মানুষের হাতে আসে। এখন আমরা দেখি কৌলিক পরিবৃত্তি বা জেনেটিক ভেরিয়েশন কিভাবে সৃষ্টি করা যায়। এটার জন্য কয়েকটা ধাপ: জার্মপ্লাজম সংগ্রহ, প্যারেন্ট নির্বাচন এবং সংকরায়ন। জার্মপ্লাজম সংগ্রহ বলতে আমরা বুঝি কি, যে কোনো ধরনের বৈশিষ্ট্য, কোনো একটা ফসলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ওই ফসলে যত রকমের বৈশিষ্ট্য আছে, এই সমস্ত বৈশিষ্ট্যকে বা তার সমস্ত জিনোমের যে গঠন, এটাকে আমরা বলছি তার জার্মপ্লাজম। মানে তার মধ্যে যে পরিমাণ বৈশিষ্ট্য আছে, যে পরিমাণ তার জিনের সন্নিবেশ আছে, সবটাকে বলছি আমি জার্মপ্লাজম। তো বিভিন্ন জাতের ফসলের মধ্যে, ধরো আমি যদি ধানের কথাই বলি, বিভিন্ন জাতের ধানের কথা আমরা জানি। আমি যদি বিভিন্ন জাতের ধান আমি যদি সংগ্রহ করতে পারি, তাকে আমি বলবো ধানের জার্মপ্লাজম আমি সংগ্রহ করলাম। এরপরে হচ্ছে প্যারেন্ট নির্বাচন। এখন কথা হচ্ছে আমি কোন উদ্ভিদ থেকে আমি কোন একটা বৈশিষ্ট্যকে আরেকটা উদ্ভিদে আনতে চাই, সেক্ষেত্রে আমার প্যারেন্ট নির্বাচন করতে হবে। তৃতীয়ত হচ্ছে সংকরায়ন। সংকরায়ন বলতে আমি যখন কোন একটা উদ্ভিদের পুংকেশর এবং স্ত্রীকেশরের সংকরায়নের মাধ্যমে নতুন বীজ উৎপাদন করব, এটাকে আমি বলছি সংকরায়ন। এইভাবে এই ধারাবাহিক এই কর্মকাণ্ডের মাধ্যমে কৌলিক পরিবৃত্তি বা জেনেটিক ভেরিয়েশন হয়। তোমরা জানো সংকরায়ন করলে এখানে কি হয়, এখানে দুইটা উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে তা সেই বৈশিষ্ট্যগুলো সংমিশ্রণ হয়। এখানে প্রথমত নিষেক হবে, নিষেকের পরে এখানে যে বীজ হবে, অবশ্যই সেই বীজটা হবে একটি সংকর বীজ। এবারে হলো সিলেকশন। আমি যে বীজ পেলাম সেই বীজের উন্নত বৈশিষ্ট্যগুলো বা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো আসলো কিনা, এই আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো কে সিলেকশন করা, এটা হচ্ছে এই ধাপ। এরপর হচ্ছে মূল্যায়ন বা বীজ বর্ধন। আমি যে বীজগুলোকে পেলাম, মানে যাদেরকে আমি সিলেকশন করলাম, সেই বীজগুলোকে আমি ফিল্ডে লাগাবো এবং লাগানোর পরে তোমরা এই ছবিতে দেখবে এখানে কিছু ট্যাগ লাগানো আছে। এখানে কিছু নির্দিষ্ট সারি আছে এবং নির্দিষ্ট সারিতে কিছু ট্যাগ লাগানো আছে। তো এখান থেকে এই ট্যাগ থেকে আমি লক্ষ্য রাখবো যে এখানে কোন সারিতে ফলনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। যেই সারির ফলন সবচেয়ে বেশি ভালো হয়েছে আমি তাকে সংগ্রহ করব এবং তার বীজটাকে আমি নিয়ে আসবো। এবং বীজ বর্ধনের এই ব্যাপারটা সাধারণত যেই ল্যাবরেটরিতে এই কর্মকাণ্ড করা হয়, যার এই প্ল্যান্ট ব্রিডিং এ যেই কাজটা আমরা দেখলাম, জার্মপ্লাজম সংগ্রহ বা সংকরায়ন, এটা যে ল্যাবরেটরি করে সাধারণত বীজ বর্ধনের কাজটাও তারাই করে থাকে। এরপর হচ্ছে এখানে
বীজ মূল্যায়িত করার পরে যে বীজগুলোকে আমি দেখবো যে এদের ফলন ভালো বা আকাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলো আমি চাই তাদেরকে আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমি তাদেরকে বীজ প্রত্যয়ন করতে হবে। এবং বীজ প্রত্যয়ন করার জন্য একটা নির্দিষ্ট এজেন্সি আছে, এটাকে বলা হয় বীজ প্রত্যয়ন এজেন্সি। বাংলাদেশ সরকারের এই যে এজেন্সিটা আছে, এই এজেন্সির কাছে ওই ল্যাবরেটরি করে কি এই এজেন্সির কাছে বীজগুলোকে পাঠায় এবং তারা বীজগুলোকে আবার লাগিয়ে তার প্রত্যয়ন করে এবং এটাকে বলা হয় সিড সার্টিফিকেশন। এবং এই সিড সার্টিফিকেশন পাওয়ার পরেই কিন্তু একটা জাত বাজারে উন্মুক্ত হয়। আমরা তখন জানতে পারি যে নতুন একটি জাত বাজারে এসেছে। যেমন আমরা অনেক সময় শুনি ব্রি বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে নতুন একটি ধানের জাত এসেছে। এই ধরনের এই জাতগুলো এরপরে কৃষকের হাতে বিতরণ করা হয়। তো এই হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং এর ধারাবাহিক কিছু কর্মকাণ্ড। এবার আসি আমরা দেখি বাংলাদেশে উদ্ভিদ প্রজনন বিদ্যায় আমরা কি কি সাফল্য পেলাম বা উদ্ভিদ প্রজনন বিদ্যার কি অবদান আমরা পেলাম। এখানে দেখো উদ্ভিদ প্রজনন থেকে প্রথমত অধিক ফলনশীল উদ্ভিদ আমরা উৎপাদন করতে পেরেছি, গুণগত মান উন্নয়ন করতে পেরেছি, খাদ্য নিরাপত্তা। আমরা এখন কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তোমরা এটা জানো। এই যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এটা কিন্তু উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমেই অর্জিত হয়েছে। কারণ এই যে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রত্যেক বছর এই যে এতগুলো উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ফসল উৎপাদিত হয়, এই ফসলগুলো আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ উৎপাদন। আগে দেখা যেত কি কোন একটা রোগে ক্ষেতের পর ক্ষেত উদ্ভিদ নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন আমরা কিন্তু সেটা আমরা শুনি না। আমরা এখন নতুন রোগ প্রতিরোধী জাতের বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন ফসল আমরা আমাদের হাতের কাছেই পেয়েছি এবং তাদেরকে লাগানোর মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ আমরা পেয়েছি। এবার আসো বাংলাদেশে উদ্ভিদ প্রজনন বিদ্যায় কি কি সাফল্য বা অবদান আমরা পেয়েছি। বাংলাদেশে উদ্ভিদ প্রজনন বিদ্যার গবেষণা শুরু হয় প্রায় 100 বছর আগে, কিন্তু উদ্ভিদ প্রজননের মাধ্যমে উন্নত জাত সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী গবেষণা শুরু হয় 60-এর দশক থেকে। ইতোমধ্যে আমাদের দেশে বেশ কিছু ফসলের উন্নত জাত উদ্ভাবন সম্ভব হয়েছে এবং আরো অনেকগুলো ফসলের জাত সৃষ্টির কাজ চলছে। এখন দেখি আমরা উদ্ভিদ প্রজনন গবেষণা এবং সংশ্লিষ্ট কি কি প্রতিষ্ঠান আমাদের আছে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, তোমরা এটা কথা অবশ্যই শুনেছো, গাজীপুরে অবস্থিত। বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বার্ড, বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। BADC, বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। BAU, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। বার্ক, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। BTRI, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। BSRTI, বাংলাদেশ সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট। এটাকে SRTI হিসাবেও কিন্তু অনেক সময় বলা হয়, শুধুমাত্র সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট হিসাবেও একে অনেক সময় বলা হয়। BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা চট্টগ্রামে অবস্থিত। এবং এর সাথে সাথে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে যেখান থেকে বাংলাদেশের অনেকগুলো নতুন জাতের ফসল আমরা পেয়েছি। যেমন ইরি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ফিলিপাইনে এই সদর দপ্তর অবস্থিত। ইরি থেকে কিন্তু বাংলাদেশের অনেকগুলো জাত উদ্ভাবিত হয়েছে। মানে বাংলাদেশের কোন একটা আবাদি জাতের উদ্ভাবন বা কোন একটা জাতের উন্নয়ন, এরকম বেশ কিছু জাত ইরি থেকে আমরা পেয়েছি। সিমিট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেইজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে মেক্সিকোতে। ধান, এখানে হচ্ছে ভুট্টা এবং গমের ইমপ্রুভমেন্টের জন্য ওরা কাজ করে থাকে। এবার আসলে আমরা দেখি ব্রি এর কিছু অবদান। তোমরা যদি তোমাদের বইটা দেখো, এখানে দেখবে অনেকগুলো জাত ব্রি থেকে
উদ্ভাবিত হয়েছে, যেমন সুরবাচি, তারপর হচ্ছে BR1, BR2, হ্যাঁ, তারপর BR3, BR4, BR5, BR7, এরকম BR। আমরা কিছুদিন আগে বীর 100তম জাত আমরা পেয়েছি, 100তম জাত। এটা অবশ্যই বাংলাদেশের ধান গবেষণায় একটি অন্যতম মাইল ফলক হিসেবে কাজ করবে। জিঙ্ক রাইস, এটা এক ধরনের রাইস, এক ধরনের নতুন জাতের ধান যেখানে জিঙ্ক এর সন্নিবেশ আমরা পাই, যেটা খেলে অবশ্যই আমাদের জিঙ্কের অভাব পূর্ণ হবে। এটা বীরের একটি বিশেষ অবদান। উচ্চ ফলনশীল ধান, এবং আমরা একজন কৃষককে দেখছি উচ্চ ফলনশীল ধান ক্ষেতের ফলন বেড়েছে। বাড়ি উদ্ভাবিত জাত, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, তারা বিভিন্ন ধরনের সবজির উপরে কাজ করে, বিভিন্ন ধরনের ফসলের উপর কাজ করে। তোমরা যদি একটু দেখো, তোমরা দেখবে এখানে তারা গমের উপর কাজ করে, বিভিন্ন ধরনের তৈলবীজের উপর কাজ করে, তারপর হচ্ছে বিভিন্ন সরিষা, গোলালু, টমেটো, শিম, বাঁধাকপি, মিষ্টি আলু, কচু, এরকম বিভিন্ন ফসলের উপর কিন্তু বাড়ি কাজ করে থাকে। এখানে দেখা যাচ্ছে কি, এখানে আলু বোখরা উৎপাদন বাড়িতে হচ্ছে, ড্রাগন ফ্রুটের উৎপাদনও কিন্তু বাড়িতে হচ্ছে, লিচু দেখা যাচ্ছে, আম, পেঁপে, এখানে বাঁশের উৎপাদন। হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে আমরা পেয়ে থাকি। BJRI, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে নতুন জাতের পাট আমরা এখান থেকে আমরা পেয়ে থাকি। এবং BJRI তে করে কি, ওরা তন্তুর মান বাড়ানোর জন্য, তন্তুর বেশি পরিমাণে তার ফলন পাওয়ার জন্য তারা করে কি, নতুন নতুন জাতের কিছু পাট উদ্ভাবন করেছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে BJRI তে যেই পাটগুলো, এই পাটগুলো কিন্তু আমাদের পাটের ফলন যেভাবে যেমন বাড়িয়েছে, ঠিক তেমন কিন্তু তন্তু মানেরও পরিবর্তন ঘটিয়েছে। এখানে আমরা এক ধরনের মেস্তা পাটের একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে BJRI এর একটি পাটের BJRI এর একটি ক্ষেত্র। তো এই যে আজকে ক্লাসটা তৈরি করতে গিয়ে আমি যেসব বইয়ের আমি সহযোগিতা পেয়েছি সেগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, আর হচ্ছে প্রিন্সিপাল অফ প্ল্যান্ট ব্রিডিং অ্যালার্ডের চৌধুরী HK এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এবং ইন্টারনেট। এখানে আমি আসলে এই ছবিগুলো বাড়ি, BJRI এবং BRRI তাদের ওয়েবসাইট থেকে আমি পেয়েছি, সাথে সাথে আমি ইন্টারনেট থেকে তার প্ল্যান্ট ব্রিডিং সংক্রান্ত বিভিন্ন ছবি আমি কালেক্ট করেছি। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, আর আমি চেষ্টা করব তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।